সবটা, মানে আমার জীবনটা কেমন যেন ঘেঁটে গেছে। জানেন, তবুও চেষ্টা তো। এই যে আমার হাত দুটো সংখ্যায় দুটো, কিন্তু ওরাও কেমন একলা আজ। আমার এই হাত দুটোকে ধরার মানুষটা। অরণ্য, অরণ্য, অরণ্য। ও, বৃষ্টি ডাকছিল। আমি প্রথমে শুনতেই পাইনি, মানে হঠাৎ বুঝলাম ডাকছে। বৃষ্টি আমাকে ডাকছে। ডাকছি তো, কি হলো? কিন্তু ডাকটা ঠিক ভালো নয়। অরণ্য দেখ, আমি জানি সবটা মেনে না হয়তো মানে কারোর জন্যই। না না না, দেখ, আমি বলছিলাম কি, একবার কি, মানে আর একটা সুযোগ। হ্যাঁ এখনো? হ্যাঁ, এখনো সুযোগ? তুই বুঝতে পারছিস অরণ্য? আর কিছু ঠিক নেই, কিচ্ছু না। না না, এসব হবে না। আর আমাদের আলাদা থাকেই অনেক ভালো, তোর জন্যও ভালো, তুই শান্তিতে থাকবি, আমার জন্যও ভালো। দেখ 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 বৃষ্টি, দেখ, আমি জানি আমি ভুল করেছি। দেখ, আমি জানি আমি খুব বদমেজাজি, কিন্তু কিন্তু আমি তোকে ছাড়া মানে নিজেকে সামলাবো কি করে? তুই দেখ, একবার ভেবে দেখ, আমি তোকে ছাড়া মানে তো সব শিখে যাবি, সব পারবি, তুই ঠিক পেটে যাবি, আমি জানি। আমাকে ক্ষমা করে দে অরণ্য। আর পারছি না আমি, বিশ্বাস কর। হঠাৎ মনে হলো আমি সে শুরু থেকে আমার এই হাত দুটোর দিকেই তাকিয়ে আছি। এবার সামনে তাকালাম, চোখের কোণায় জমে থাকা জলটা নিশ্চয়ই বৃষ্টি দেখতে পাচ্ছে, কিন্তু ও কিচ্ছু বলছে না। বিকেল শেষের পথে আকাশ জুড়ে সিঁদুরে লাল মেঘের মাখামাখি। একটু পরেই ওই বোকা ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠবে, আর একটু পরেই আমি একা হয়ে যাব। একাকিত্ব, ভয়ঙ্কর শূন্যতা। অরণ্য দেখ, তুই বাবা মাকে কিছু বলিস না, হ্যাঁ? মানে তোর বাবা মাকে? বৃষ্টি, আমি কি উত্তর দেব, কি বলবো ওদেরকে? আমি আমার বাবা মাকে সামলে নেব। তুই আঙ্কেল আন্টিকে বলিস আমাকে যেন আর ফোন না করেন। বৃষ্টি বৃষ্টি, দেখ, এইভাবে তো একটা সম্পর্ক ভেঙে যেতে পারে না। একটু চেষ্টা করলে, প্লিজ দেখ না রে, প্লিজ দেখ, সবটা ঠিক হয়ে যাবে, আমি তো তোকে বলছি। কি তখন থেকে এক কথা বলে চলেছিস? হবে না, হবে না, বৃষ্টি বৃষ্টি, আর কিচ্ছু ঠিক হবে না। পিছনের বাসটা জোরে হর্ন দিচ্ছে। 1 মিনিটের মধ্যেই ধুলো উড়িয়ে ছেড়ে দেবে। মোহাচ্ছন্ন হয়ে তাকিয়ে থাকলাম বৃষ্টির দিকে। বেগুনি বাগান বিলাসের রং আমার বরাবরেরই পছন্দ। সেই ঝোঁকেই গত বছরের বিবাহবার্ষিকীতে বৃষ্টিকে ঠিক এই রঙেরই একটা শাড়ি উপহার দিয়েছিলাম। আজ বৃষ্টির চোখের সেই চেনা জেদ আর সামনের ওই বেগুনি রঙা শাড়ির সতেজতা সব মিলেমিশে একটা অদ্ভুত মায়া তৈরি করেছে। আমি 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 জানি না এই এই মায়া কাটানোর ওষুধ আমার কাছে আছে কিনা। তবুও আমার নিজের এই কাঁপা হাত দুটোকে এগিয়ে নিয়ে যাই। 2 হাতের মুঠোয় আঁকড়ে ধরি বৃষ্টির কোমল হাত দুটো। বৃষ্টি, আমি তোকে ছাড়া। ফোন নম্বরটা ব্লক করলাম। সব জায়গাতেই ব্লক, এটা তো খোলা রাখতে পারতিস। না রে, এসব আর চেয়ে বসিস না। আমাকে আমাকে এবার যেতে হবে। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আর একটা সুযোগ, আর একটা। পরে কখনো সময় করে ডিভোর্সের পেপারটা পাঠিয়ে দেবো, সাইন করে দিস। বৃষ্টি প্লিজ, আর একটিবার লক্ষ্মীটি আমাকে তুই ক্ষমা করে দে। আমি তোকে সত্যি বলছি, একটা বার প্লিজ। অরণ্য, আমাকে এবার ছেড়ে দে, তুই ভালো থাক। না 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 না, বৃষ্টি। মির্চি বাংলায় শুনছেন
মির্চি গল্প মঞ্চ। এবার লিখবেন আপনি, শুনবো আমরা। এ সপ্তাহের গল্প ইনহেলার, লেখক কৌস্তব সামন্ত। শুরু হচ্ছে ইনহেলার। না 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 না, বৃষ্টি না। কিছু জিনিস জোর করেও ধরে রাখা যায় না। হাত দুটো ছাড়িয়ে নিয়ে লাল সুটকেস সাথে করে বাসে উঠে পড়ল বৃষ্টি। বাসটা ডিপো ছেড়ে বেরিয়ে গেল। এই কষ্টগুলো সহ্য করার মতো সাহস নেই আমার। একটু একটু করে চারপাশের আওয়াজ, গাড়ির হর্ন, কোলাহল সব মিলিয়ে যেতে শুরু করলো। আর আমি ফিরে গেলাম 5 বছর আগের পুরনো স্মৃতিতে, জীবনের সবচেয়ে খুশির মুহূর্তের কাছে, যেদিন প্রথমবার আমি দেখেছিলাম বৃষ্টিকে। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় 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 জ্ঞানগুণ সাগর, আমাকে একটু দেখো, রক্ষা করো, কি হবে ভগবান ভগবান, জয় জয় বজরংবলী। চিন্তায় চিন্তায় গলা শুকিয়ে যাচ্ছে। উফ, আজকের ইন্টারভিউটা ভালো করে দিতেই হবে, চাকরিটা আমার খুব দরকার। কিন্তু আমার মাথা কাজই করছে না। এত টেনশন এর আগে কখনো হয়নি। সামনে মাত্র 2 জন, তারপরেই ডাক আসবে, ব্যাস। উফ, কিছে করি। এক্সকিউজ মি, হ্যাঁ, ইন্টারভিউটা কি এখানে হচ্ছে? ও ইনি তার মানে আরেকজন। আমার দিকে প্রশ্নটা করেছে, তাই উত্তরটা আমাকেই দিতে হলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো এখানেই লাইন আর কি। থ্যাংক ইউ। জয় হনুমান, জয় হনুমান, পবন সুত নামা, আমাকে রক্ষা করো, রক্ষা করো, রক্ষা করো। ও বাবা, ই আবার কি? কি মানে কি? শান্ত হন। এমনভাবে ঠাকুরের নাম জপছেন, পা দোলাচ্ছেন, আপনাকে দেখে তো আমার ভয় লেগে যাবে। দূর দূর দূর, মানে আপনি আর কি জানেন। দেখুন, এই চাকরিটা না আমার খুব দরকার। হ্যাঁ, না হলে মানে 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 সব শেষ আর কি, সব শেষ। দেখুন, আগে শান্ত হন, তবেই তো আপনি পারবেন। এইভাবে অস্থির হলে তো এমনি মানে আগেই খেল খতম। কি কি বলছেন কি? দেখুন, এরকম প্লিজ বলবেন না। দেখুন, আমি জানি আপনার তো বিশাল সাহস, আমার নেই। আমাকে একটু ফোকাস করতে দিন প্লিজ। হ্যাঁ, আপনি একটা কাজ করুন, বড় করে শ্বাস নিন একটা। হ্যাঁ, ঠিক আছে। ওদিকে আর একটা ছেলে বেরিয়ে এলো, আর একজন ঢুকলো। মানে অবশিষ্ট আর একজনের পরেই ডাক আসবে। পা দোলানোটা হয়তো নিজের অজান্তেই বেড়ে গিয়েছিল। আরো দুবার নিন, জোরে জোরে ছাড়ুন। একটু একটু বেটার। হ্যাঁ, সত্যি তো। তবু মানে গলাটা শুকিয়ে আছে। একটু জল খাবেন? জল? এতক্ষণ উত্তেজনার পারদে কেবল একটা ঝাপসা অবয়ব দেখছিলাম, এবার দৃষ্টি স্থির হয়েছে। মেয়েটার মুখটা ঠিক যেন শান্ত দিঘির মতো, একটুখানি স্নিগ্ধতা আর এক আকাশ নির্ভরতা মাখানো। চাঁপা ফুলের মতো গায়ের রং, তাতে রোদের একটা হালকা আভা লেগে আছে। কপালে ছোট্ট একটা লাল টিপ, ঠিক যেন সন্ধে তারা। সবচেয়ে সুন্দর ওর চোখ দুটো, টানা টানা, কাজল কালো, আর তাতে অদ্ভুত এক চঞ্চল অথচ অভয় দেওয়া দৃষ্টি। যেন ওই চোখের দিকে তাকালেই সব দুশ্চিন্তা কর্পূরের মতো উড়ে যায়। নাকটা টিকালো, তাতে ছোট্ট একটা নাক ছাবি চকচক করছে। ঠোঁটের কোণে লেপ্টে আছে এক চিলতে নিশ্চিন্তের হাসি, যে হাসিটা এক মুহূর্তের জন্য আমাকে ভুলিয়ে দিল যে আমি একটা ইন্টারভিউয়ের লাইনে আছি। ওর অবিন্যস্ত কিছু চুল কপালের ওপর এসে পড়েছে, যা ওকে একটু সহজ আর একটু আপন করে তুলেছে।
ওই অচেনা মুখটায় এমন একটা কিছু আছে যা আমার শুকিয়ে যাওয়া গলায় যেন এক ফোঁটা জল এনে দিল। আসলে আমি বরাবরই এমন হাইপার টেনশনে ভুগি। রাগের সমস্যাও আছে ঘোরতর। এত কিছু সমস্যা নিয়ে নিজেকে ঠিক রাখা। সমস্যা তো মানুষের মধ্যেই থাকবে, তাই না? তাই তো আমরা মানুষ। পরের ক্যান্ডিডেট ডাক এসে গেল। আসুন আসুন। দরজা খুলে ঢুকলেই দেখতে হবে ইন্টারভিউয়াররা সবাই একজোট হয়ে বসে আছে। তারপর হাজারটা প্রশ্নের উত্তর একাকেই দিতে হবে। এসব ভেবেই আমার বুকটা দপদপ করতে শুরু করলো। এই যে হ্যালো হ্যালো, হ্যাঁ, আরে ঠিক হয়ে যাবে বস। এত ঘাবড়ালে তো জানা উত্তরগুলো পেটে আসবে, মুখে আসবে না। তাই তো। ভাবুন তো, ওই ঘরের ওপাশে যারা বসে আছেন ওরাও তো কোনো একদিন আপনার মতোই এই লাইনে দাঁড়িয়ে পা দুলিয়েছিলেন। ওনারা কেউ বাঘ ভাল্লুক নন, মানুষ। আপনার ইন্টারভিউ নিতে বসেছেন, আপনাকে হারিয়ে দিতে নয়। মেয়েটা একটু ঝুঁকে এসে আমার চোখের দিকে তাকিয়ে মৃদু হাসল। ক্লিয়ার? ঢুকেছে মাথায়? বাহ, বেশ বললেন তো। আপনি বরং ভাবুন, আপনি কোনো ইন্টারভিউ দিতে নয়, বরং নিজের কোনো প্রিয় বিষয় নিয়ে কয়েকজন অভিজ্ঞ মানুষের সঙ্গে আড্ডা দিতে যাচ্ছেন। ওদের প্রশ্নের উত্তর জানা থাকলে উত্তর দেবেন, আর যদি না জানেন স্রেফ বিনয়ের সাথে সেটা মেনে নেবেন। হয়ে গেল, ব্যাস এইটুকুই। আপনার সবটুকু যোগ্যতা ওই দরজার ওপারের কয়েকটা মিনিটের ওপর নির্ভর করে না। বিশ্বাস করুন, জাস্ট গো উইথ দ্য ফ্লো। বলছেন যাই তাহলে? হ্যাঁ, অল দ্য বেস্ট। ওয়েলকাম। এই না মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ। দরজার দিকে এগোতে গিয়েও ফিরে এলাম। মানে আপনার নামটা? বৃষ্টি ব্যানার্জি। বৃষ্টি? বাহ। মানুষটা বড্ড কাঁচা কিন্তু বড় স্বচ্ছ। কি যে করছে ভিতরে কে জানে। প্রায় 30 মিনিট লেগে গেল। ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো ছেলেটা, হাতে ধরা সেই মোটা বাদামি ফাইল। ইস্ত্রি করা ধপধপে সাদা জামার ওপর লাল রঙের টাইটা ওর ব্যক্তিত্বে এক আলাদা মাত্রা যোগ করেছে। দীর্ঘদেহী অরণ্যকে এই মুহূর্তে সুউচ্চ পাহাড়ের মতো অটল মনে হচ্ছে। আমি কিন্তু এর মাঝে রেজিউমে থেকে ওর নামটা দেখে নিয়েছি, অরণ্য। ওর অবিন্যস্ত চুলের কয়েকটা গুচ্ছ কপালে এসে পড়েছে, যা ওর সাদাসিধে অগোছালো স্বভাবের এক অদ্ভুত পরিচয় দিচ্ছিল। তবু ওর চোখ মুখে এক অদ্ভুত স্বচ্ছতা। একটু আগে সেই অস্থিরতা ঝেড়ে ফেলে ছেলেটা যেন পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস নিয়ে শান্তভাবে হাসছে। এ কি, আমার দিকে এগিয়ে আসছে। থ্যাংক ইউ গার্ডিয়ান এঞ্জেল। হঠাৎ গাড়ির হর্নের শব্দে অতীত থেকে বাস্তবে এসে পড়লাম। বাড়ির সামনে পাথরের মতো দাঁড়িয়ে আছে এখন। বিকেলের শেষ আলোয় নির্জন ব্যালকনি আজ যেন এক শব্দহীন শ্মশান। প্রত্যেকটা বিকেলে ওই ব্যালকনিতেই পাখিদের সাথে সুর মেলাতো বৃষ্টি, কিন্তু হঠাৎ করেই সবটা ছন্ন ছাড়া। চাবি খুলে ঘরে ঢুকতেই ক্ষুধার্ত সিংহের মতো গুমোট অন্ধকারটা যেন ঝাঁপিয়ে পড়ল আমার ওপর। কোনোভাবে কি আমি আমি আবার গুছিয়ে নিতে পারবো না সবটা? বেডরুমের দেওয়ালে আমাদের দুজনের ছবিটার দিকে চোখ পড়ল। আগের বছর দুর্গাপূজায় বৃষ্টি একটা লাল শাড়ি পরেছিল। তারপর একসাথে মায়ের চরণতলে বসে মুহূর্তবন্দি করেছিলাম নিজেদের। সেই অষ্টমীর সন্ধ্যা, সেই অবাধ ভালোবাসা, সেই মিষ্টি রোদের মতো স্নিগ্ধ হাসি, সবই আজ ওই কাচের ফ্রেমে বন্দি। মনে হলো ছবিটা যেন কথা বলে উঠবে। ছবিটা হাতে নিয়ে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ খুব রাগ হলো। মুহূর্তের মধ্যে মাথায় রগগুলো দপদপ করে উঠল। সব শেষ, সব শেষ।
সবটা শেষ করে দিয়ে গেছে বৃষ্টি। রাগে অপমানে তীব্র যন্ত্রণায় ছবিটা উঁচিয়ে ধরলাম, দেওয়ালে আছড়ে ভেঙে ফেলবো, সবটা টুকরো করে ফেলবো। এই মিথ্যে হাসির মুহূর্তগুলোর কোনো দরকার নেই। আরে ওটা কি? ওই যে টেবিলের উপর, দেখি তো। হ্যাঁ, যা ভেবেছি, এ তো বৃষ্টির ইনহেলার। এবার কি হবে? এই নীল রঙের যন্ত্রটা তো বৃষ্টির জীবনের একটা বড় অবলম্বন। সাইকোসোম্যাটিক অ্যাজমার সমস্যাটা বড় ভয়ানক। মনের ওপর একটু চাপ পড়লে ওর ফুসফুস বিদ্রোহ শুরু করে। বাতাসের বদলে তখন শুধু অন্ধকার ঢোকে ওর ভেতরে। এত কান্নাকাটি করবে মানে তো ইনহেলারটা ওর লাগবেই। দেখি তো একবার কল করে। না, ব্যস্ত তো নয়। ভুলেই তো গেছিলাম, বৃষ্টি তো আমাকে ব্লক করেছে। ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গা থেকে অরণ্যকে মুছে দিয়ে সে এখন তার বাবার বাড়ির দিকে যাচ্ছে। ছবির ফ্রেমটা সযত্নে নামিয়ে রাখলাম। কিছুক্ষণ পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থাকলাম। কিছু বুঝতে পারছিলাম না কি যে করা যায়। কিন্তু এতক্ষণে তো বৃষ্টি অনেক দূরে এগিয়ে গেছে। দুবার দীর্ঘশ্বাস নিয়ে মনকে শান্ত করার চেষ্টা করলাম। সেই ইন্টারভিউর দিনের মতো কাজ হলো এবারেও। হঠাৎ করে মাথাটা খেলে গেল। রাইট, যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে আমি বসিরহাট চলে যাই, না হতেই তো পারে। ট্রেনের টাইমটা একটু দেখি তো। এই তো 5:15-তে। আর এখন বাবা, এখনই তো 5:25। এতক্ষণে তো সেই ট্রেন বিধাননগর ছেড়ে চলে গেছে। আর পরের ট্রেনটাও তো অনেক পরে, তাতে তো অনেকটা দেরি হয়ে যাবে। ক্যাব, রাইট। এই বিকেল 5:30 নিউ টাউন মানে রণক্ষেত্র। সব কটা অ্যাপে নো কার্স অ্যাভেলেবেল। বারবার রাইড ক্যান্সেল। প্রতিটা সেকেন্ড যেন এক একটা ধারালো ছুরির মতো বুকের ভেতরে বসে যাচ্ছে। ততক্ষণে আমি বেরিয়ে পড়েছি বাড়ির বাইরে, সঙ্গে নিজের মানি ব্যাগ আর বৃষ্টির ইনহেলার। দাদা, বলছি বসিরহাট যাবেন? না দাদা, ওদিকে যাবো না। কেন সালা? ভাড়া তো দেবো আমি তোমাকে। সব হলুদ ট্যাক্সিগুলো এত দূর যেতে চাইবে না। শহরের মধ্যে ছোটখাটো দূরত্বেই লাভ এখন। দেখি তো ওই ছেলেটাকে বলে। ভাই, বলছি বসিরহাট যেতে হবে, বিথারি গ্রাম। যত টাকা লাগে আমি দেবো, প্লিজ আমাকে একটু বাঁচান, খুব এমার্জেন্সি। আসলে আমার জীবনের সবটুকু ওই গ্রামে পড়ে আছে। যাবে ভাই, প্লিজ প্লিজ। অরুণ, ড্রাইভারের মনে হয় আমার হাল দেখে মায়াই হলো। অনিচ্ছাতেও গম্ভীর মুখে ট্যাক্সিতে উঠতে বলল। ভাই, যত তাড়াতাড়ি সম্ভব প্লিজ। আরে দূর বাবা, এখনো ব্লকড। আরে বাবা, এতক্ষণ তো কেটে গেছে, এবার তো আনব্লক করতেই পারে। তোর বাড়ি পৌঁছানোর আগে আমাকে পৌঁছতে হবে বৃষ্টি। তোর কান্নার বাঁধ ভাঙার আগে এই ইনহেলারটা তোর হাতে থাকা চাই। ভাই একটু তাড়াতাড়ি, প্লিজ প্লিজ, একটু তাড়াতাড়ি। পৌঁছে গেছি বৃষ্টিদের বাড়ি। ড্রাইভারকে বাইরে দাঁড় করিয়ে তড়িঘড়ি করে দৌড়লাম। কলিং বেল বাজানোর পর দরজা খুললেন শ্রীমতী মিথিলা ব্যানার্জি, বৃষ্টির মা। এ কি বাবা, তুমি? কি হয়েছে? সরি মা, মানে আমাকে ক্ষমা করবেন। বৃষ্টি কোথায়? ওকে একটু ডেকে দিন। বৃষ্টি কোথায়? ওর কি আসার কথা ছিল? আসেনি তো। মুহূর্তের মধ্যে সমগ্র জগৎ থমকে গেল। একটু একটু করে হাত দুটো কাঁপতে শুরু করেছে। বৃষ্টি আসেনি। বুকের ভেতরে কোনো এক বিধ্বংসী ঝড় এসে সবটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। চোখ দুটো একটু একটু করে ঘোলাটে হয়ে আসছে। কি হয়েছে বলো তো? তুমি কথা বলছো না কেন? আমার যে কি হলো, মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। সবটা কেমন যেন ঘেঁটে গেছে। বরং কোথা থেকে এই বাড়িতে প্রথম আসার স্মৃতি ভেসে এলো।
বৃষ্টির সঙ্গে এই বাড়িটার সামনে এসে দাঁড়িয়েছিলাম। বাড়ির নাম মেঘমল্লার। নামটা রেখেছিলেন বৃষ্টির বাবা। সেদিনও আমার হাত কেঁপেছিল। আসলে এরকম সাহসী কাজ এর আগে কখনো করিনি তো। অনন্য, বৃষ্টি আমার হাতটা চেপে ধরেছিল। চিন্তা করো না, আমি আছি। এখনো মনে আছে, ডাইনিং টেবিলেই বসেছিলাম। কয়েক মিনিটের মধ্যেই সামনে হাজির হয়ে গেল চায়ের কাপ, মিষ্টির প্লেট। খাওয়ার কথা আমার মনেই হয়নি, কারণ মনে তো তখন অন্য ঝড়। বৃষ্টির বাবা এই মুহূর্তে বাড়িতে নেই। একটু চাপটা কমেছে, কিন্তু বৃষ্টির মা টেবিলের ওপরান্তে যেভাবে আমার দিকে তাকিয়ে আছেন, ভয়ে আমার প্রায় গলা শুকিয়ে যাওয়ার অবস্থা। মাসে কত করে পাও তুমি? হ্যাঁ, ইয়ে 30। 30? কি হাজার। ওই টাকা দিয়ে সংসার চলবে তো? হ্যাঁ 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 আন্টি, আসলে আমি খুবই মেপে খরচ করি আর কি। ও, তার মানে তুমি কিপটে। উফ মা, তুমি এসব কি বলছো? তুই থাম, ও তো নিজেই বলল। আমি কি অবুঝ নাকি? না না, মানে মানে আমি একটু ভেবে চিন্তে খরচ করি আর কি, কিন্তু ওই টাকায় সবটা ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ড্রিঙ্ক করো তুমি, করো না? হ্যাঁ হ্যাঁ, এবারে পুরো ভ্যাবাচাকা খাওয়ার পালা। আমতা আমতা করছিলাম, ওদিকে বৃষ্টি চোখ বড় করে ইশারায় সত্যিটা বলতে বলে, কিন্তু আমার তো গলা শুকিয়ে কাঠ। হঠাৎ মুখ খুলল বৃষ্টি। না, ও কিচ্ছু নেশা করে না গো। ও ভাজা মাছটা উল্টেও খেতে জানে না। এই, তুই কেন মাঝে কথা বলছিস? আমি তো ওকে প্রশ্ন করেছি। মা, যেটা সত্যি সেটা কিন্তু বলে দিয়েছি। বাবা, সত্যি কেউ বলতে পারে না? মা, তুমি ছোট্ট একটা ইস্যু নিয়ে এত কেন ঝামেলা করছো বলো তো? এগুলো ছোট। মদখোর মাতাল হলে জীবনটা কি হবে তোর? ভেবে দেখেছিস? তোর বাবাকে দেখেছিস কখন এসব খেতে? যেই না কথাটা বললেন, অমনি বাড়ির কলিং বেল বেজে উঠল। বৃষ্টির বাবা বীরেন্দ্র ব্যানার্জি ঘরে ঢুকেই চোখটা বড় করে একবার আমাকে মেপে নিলেন। যেটুকু সাহস ছিল সেটা দপ করে নিভে গেল। হেডমাস্টার বীরেন্দ্র ব্যানার্জি, যার নাম শুনলে ছাত্র সমাজ পাথরের মতো স্থির হয়ে যায়। আমিও তাই হয়ে গেলাম। সেন সেন। দেখো, আমার মেয়ে বরাবর একটু অভিমানী, তবু ছোটবেলা থেকে ওকে আমি আদরে আদরে মানুষ করেছি। কি জানো, আমি কখনো নিশ্চিন্ত হতে পারি না যে ওকে কেউ আমার মতো করে ভালো রাখতে পারবে বলে। আর আজকালকার ছেলে ছোকরাদের উপর আমি ঠিক ভরসা করতে পারি না। কিছু মনে করো না, তুমি পারবে আমার মেয়েকে ভালো রাখতে? আমি তখন টেবিলের ওপর রাখা নিজের জড়ো হয়ে থাকা হাত দুটোর দিকে তাকিয়ে, হাত দুটো সামান্য কাঁপছে। গভীর একটা শ্বাস নিয়ে বীরেন্দ্র মশাইয়ের চোখের দিকে সরাসরি তাকালাম। স্যার, আমি যদি বলি পারবো, তাহলে সেটা শুধুমাত্র একটা কথা হবে, কারণ ভবিষ্যৎ তো কেউ জানে না, তাই না? তাহলে কি বলতে চাও? পরিষ্কার করে বলো। দেখুন, আমি শুধু এটুকু বলতে পারি, আপনার মেয়েকে ভালো রাখার চেষ্টা আমি কোনো দিন বন্ধ করব না। সব সুখ দুঃখ, রাগ অভিমান, ভালো মন্দ সব কিছুর সময় ওর পাশে আমি থাকার চেষ্টা করব স্যার। ভালোবাসা দিয়ে সংসার চলে না অরণ্য, দায়িত্ব দায়িত্ব। পারবে দায়িত্ব নিতে? দেখুন, দায়িত্ব মানে যদি শুধু টাকা রোজগার হয়, তাহলে আমি এখনো অনেকটা পথ পিছিয়ে আছি। কিন্তু দায়িত্বের মানে যদি বিশ্বাস, সম্মান আর পাশে থাকা হয়, তাহলে স্যার আমি আজ থেকেই সেই দায়িত্ব নিতে প্রস্তুত। দেখো, আমার মেয়ে কিন্তু খুব জেদি, মানে রেগে গেলে ও কারো কথা শোনে না কিন্তু। হ্যাঁ, মানে আমি জানি স্যার। জানো? আচ্ছা, জেনেও রাজি? হ্যাঁ, কিন্তু আমি ওর জেদকে সমস্যা মনে করি না, কারণ ওর জেদের মধ্যেও একটা সরলতা আছে। ও মন থেকে যা বিশ্বাস করে সেটাকেই ও আঁকড়ে ধরে। আর যদি কোনোদিন ঝগড়া হয় তখন? হবেই স্যার, মানুষ হলে মতের অমিল হবেই, কিন্তু আমি চেষ্টা করব কখনো যেন ইগো, অহংকার এসব আমাদের সম্পর্কের চেয়ে বড় না হয়ে যায়। বলছো?
অনেকটা সময় চুপ থাকার পর মিথিলা দেবী মৃদু হেসে উঠলেন। আজকালকার ছেলেরা তো নিজের ভুল স্বীকারই করতে চায় না, তাই না? ভুল আমিও করব আন্টি, কিন্তু ভুল বুঝতে পারলে ক্ষমা চাইতে আমি লজ্জা পাবো না। তা বেশ। কিছুক্ষণ সব চুপচাপ। নীরবতা ভাঙলেন হেড স্যার। জানো অরণ্য, আমি সারা জীবন ছাত্রদের মানুষ করবার চেষ্টা করেছি, তাই আমি মানুষের চোখ দেখে অনেক কিছু বুঝতে শিখেছি। তোমাকে দেখে যেটা বুঝলাম, তোমার মধ্যে চালাকি নেই, বাড়াবাড়ি আত্মবিশ্বাসও নেই, কিন্তু একটা জিনিস আছে। কি স্যার? সততা। ঘরের পরিবেশটা যেন এক মুহূর্তে বদলে গেল। বৃষ্টির ঠোঁটের কোণে হাসি দেখতে পেলাম। এই, তুমি স্যার স্যার করছো কেন? তুমি কি বাবার স্কুলের ছাত্র? না মানে ইয়ে, দেখো, আমার মেয়েকে রাজপ্রাসাদ দিতে হবে না, তবে ওর সম্মানটা যেন কোনোদিন কম না হয়, সেটুকু খেয়াল রেখো। কথা দিলাম স্যার। এই না মানে স্যার না। হ্যাঁ ঠিক, আর স্যার নয়। এসো এসো। কথাটা শুনেই বৃষ্টি এসে তার বাবাকে জড়িয়ে ধরল। বাবা লাভ ইউ। ভালো থাক মা। তারপর জমিয়ে খাওয়া, হাসি ঠাট্টা, এই সবের মধ্যে মেঘমল্লার যেন আরো ঝলমলে হয়ে উঠল। সেদিনের সঙ্গে আজকের মেঘমল্লারের কত তফাত। বৃষ্টি বাড়িতে আসেনি, আমার ফোন ব্লকড। বৃষ্টির মা বাবাও ফোন করলেন, রিং হয়ে যাচ্ছিল। আমি কলকাতায় ফিরে আসবো বললাম। খোঁজ খবর যা করার শহরে ফিরেই করতে হবে। যে ট্যাক্সিতে গেছিলাম সেই ট্যাক্সিতেই ফিরে বড় রাস্তায় বাস স্ট্যান্ডের কাছে নামলাম। রাত প্রায় 10:30। শহরের বুক থেকে চেনা ব্যস্ততা উবে গেছে। চারপাশটা কেমন যেন থমথমে। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো পুরো শহরটা একটা গভীর ঘুমে তলিয়ে যাবে। বাস ডিপোটার দিকে তাকালে এখন আর চেনাই যায় না, কেবল গোটা কতক বুভুক্ষ কুকুরের দল উচ্ছিষ্ট খাবারের খোঁজে এদিক ওদিক অলস পায়ে ঘুরে বেড়াচ্ছে। কি মনে হলো, বৃষ্টি রাগ করে এই বাস স্ট্যান্ডেই বসে নেই তো? দিশাহীন উন্মাদের মতো ছুটে বেড়ালাম। পায়ের গতিতে কোনো ছন্দ নেই, নেই কোনো নির্দিষ্ট লক্ষ্য। আমি বুঝতে পারছি না এই অন্তহীন দৌড়ের শেষ কোথায়। বড় ক্লান্ত, বড় হতাশ লাগছে। নিজের চোখের কোণায় জলের উপস্থিতি টের পাচ্ছি আমি দিব্যি। জীবনের কোনো কিছুই আর যেন নিজের আয়ত্তে নেই। সবটাই কি আমি হারিয়ে ফেললাম নিমেষে? দাঁড়িয়ে থাকা প্রতিটা বাসের জানলা দিয়ে উঁকি ঝুঁকি মারতে মারতে এগিয়ে যাচ্ছিলাম। ডিপোর একেবারে শেষ প্রান্তে একটা নিস্তেজ ল্যাম্পপোস্টের নিচে চোখে পড়ল চেনা একটা অবয়ব। ট্রলি ব্যাগটার ওপর দুহাতে মুখ গুঁজে বসে আছে বৃষ্টি। বুকের ভেতরটা যেন এক লহমায় খালি হয়ে আবার এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। ছুটে গিয়ে যখন বৃষ্টির সামনে দাঁড়ালাম, বৃষ্টি তখন আস্তে আস্তে মুখ তুলল। ওর চোখ দুটো লাল, আর গাল বেয়ে জলের শুকিয়ে যাওয়া দাগ। এত সময় লাগলো তোর? উত্তর দিচ্ছিস না কেন? কেন লাগলো তোর এত সময়? আমি কেন জানি না, আমি কিছুই বলতে পারছিলাম না। বৃষ্টি ততক্ষণে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো। ফোঁপাতে শুরু করলো মেয়েটা। কেন এত দেরি করলি? আমার ভয় লাগছিল। তুই জানিস, তুই কি জানিস না? আমি অতি সন্তর্পণে, যেন কোনো কাচের পুতুল ভেঙে যাওয়ার ভয়ে, বৃষ্টিকে নিজের দিকে টেনে নিলাম। বৃষ্টির মাথাটা আমার বুকের ঠিক মাঝখানে আশ্রয় পেতেই ওর কান্নার দমক যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। এতক্ষণ যে অভিমান পাথর হয়ে বুকের ভেতর জমেছিল, তা এক নিমেষে গলে জল হয়ে বেরিয়ে আসছে একটু একটু করে।
ওর প্রতিটা ফোঁপানের সাথে অনুভব করছিলাম বৃষ্টির তপ্ত নিঃশ্বাস বুকের ভিজে যাওয়া কাপড়ের ভেতর দিয়ে চামড়ায় গিয়ে বিঁধছে। বৃষ্টির কান্নাটা তখন আর শুধু শব্দের নয়, তা ছিল এক অব্যক্ত যন্ত্রণার মুক্তি। ল্যাম্পপোস্টের সেই মায়াবী কমলা আলোয় মনে হচ্ছিল সময় যেন থমকে দাঁড়িয়েছে এই মুহূর্তটাকে সাক্ষী রাখতে। কেন কেন দেরি করলে? তোর তোর বাড়ি চলে গেছিলাম। তুই ভাবলি কি করে আমি তোকে ছেড়ে চলে যাব? কেন ভাবলি বল? আমি ভাবলাম যে আমি বাঁচাতে পারিনি এই সম্পর্কটাকে। আমার রাগটা সবটা এলোমেলো করে দিয়েছে। কিন্তু তোর ভালোবাসা জানা যাবে নিশ্চল। বৃষ্টি, আমি তোর ইনহেলারটা সঙ্গে করে চারিদিকে দৌড়ে গেছি খালি। বোকা ছেলে, তুই কি জানিস না তোকে ছাড়া আমি নিঃশ্বাস নিতে পারি না। ভালোবাসি তোকে, তাহলে তোকে ছেড়ে কোথায় যাব বল? কথাগুলো শেষ হতে না হতেই খুব ধীরে নিজের দুহাতের তালুতে বৃষ্টির মুখটা আগলে নিলাম। বৃষ্টির গালের উপর তখনও কান্নার রেখা লেগে আছে। বুড়ো আঙুল দিয়ে সে জলটুকু মুছে দিতেই বৃষ্টির চোখ দুটো আপনা আপনি বন্ধ হয়ে এলো। বাড়ি চ। বৃষ্টিতে ভিজে চ। মির্চি গল্প মঞ্চে শুনছিলেন ইনহেলার, লেখক কৌস্তব সামন্ত। কৌস্তব সামন্তর জন্ম 5ই মার্চ 2001 সালে, বাড়ি হলদিয়া, পূর্ব মেদিনীপুর। পেশায় কেমিক্যাল ইঞ্জিনিয়ার হলেও লেখালেখির প্রতি ভালোবাসা ছোটবেলা থেকেই। বেশিরভাগ সময় নিজের কল্পনার জগতেই ডুবে থাকতে পছন্দ করেন, আর সেই কল্পনার জগৎকে হঠাৎ একদিন খাতা কলমে বাস্তবায়িত করতে শুরু করেন। গল্পের অডিও নাট্যরূপ দিয়েছেন কুণাল বসু। অভিনয় অরণ্য অনুরণ সেনগুপ্ত, বৃষ্টি দোয়েল রায়নন্দী, মিথিলা সৌমিতা বিশ্বাস, বীরেন্দ্র সৌভিক সাহা। সাউন্ড রেকর্ডিং শুভজিৎ বন্দ্যোপাধ্যায়, ওম স্টুডিও। সাউন্ড ডিজাইন এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সৌম্য শুভ ক্রসটেক। এডিট অ্যাসিস্ট্যান্স চিরন্তন বিশ্বাস। প্রচার অলঙ্করণ রৌনক পাত্র। সহযোগী পরিচালনা কুণাল বসু ও সৌভিক সাহা। বিশেষ সহায়তায় সায়ন ভট্টাচার্য ও সাঁজবাতি দাস। কার্যনির্বাহী প্রযোজনা কুণাল বসু। সহযোগিতায় সৌভিক গুহ সরকার। পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য। গল্পের সূত্রধার ও সৃজনশীল পরিচালনায় ইন্দ্রাণী। প্রযোজনায় মজদুর ইউনিয়ন।